আচ্ছা আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিব। হ্যাঁ, A4 সাইজের নিছি। নেবার পরে আচ্ছা দেখেন সবাই একটা ব্লিড এরিয়া সহ একটা A4 সাইজ পেপার নেন। নিছেন? ব্লিড এরিয়া সহ নেবেন? নিছেন? সবাই নিছেন? আচ্ছা এখন আমি এটা ভুলে নিয়ে ফেলছি, তাহলে এখন আমার এই ব্লিড এরিয়ার প্রয়োজন নাই, আমার একে বাদ দিতে হবে, অথবা একে ব্লিড এরিয়াটাকে আরও বেশি আমার প্রয়োজন ছিল, আমি ভুল করে 0.125 নিয়ে ফেলছি। এখন এটাকে আমার হয় বাড়াতে হবে অথবা বাদ দিতে হবে। এই ডকুমেন্ট থাকা অবস্থায় এটা আমি কিভাবে করব? দেখেন আমরা আর্টবোর্ড টুলে গেলে আমরা কি করতে পারি, আর্টবোর্ডটাকে শুধু ঘোরাতে পারতেছি, তাই না? এখানে আসলে কি পাচ্ছি, আর্টবোর্ডের সাইজ পাচ্ছি। এই যে এখানে যে মেনুটা আর্টবোর্ড অপশন, এখানে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, এটার সাইজ পাচ্ছি, সাইজটাকে কম বেশি করতে পারতেছি। কিন্তু আমার এই যে ব্লিড এরিয়ার কোনো মাপ পাচ্ছি না। পাচ্ছি? তাহলে কোথায় পাবো? দেখেন আমি কোন টুলে আছি এখন, সিলেকশন টুলে আছি। থাকার পরে অপশন বারে দেখেন লক্ষ্য করেন লেখা আছে ডকুমেন্ট সেটআপ, ক্লিক করেন। কি পাওয়া যায় এখানে? এখন দেখেন এখানে কিন্তু এই যে ইঞ্চি থেকে পিক্সেল করা যাবে, আবার এখানে এই যে ব্লিড এরিয়া আছে, আমি চাইলে এগুলোকে যদি 0 করে দেই তাহলে কিন্তু আমার আর ব্লিড এরিয়া থাকবে না। এখন এখানে আমার ব্লিড এরিয়া প্রয়োজন, আবার কি করবো, ডকুমেন্ট সেটআপে যাব, 0.125 দিলাম, হয়েছে? দেওয়ার পরে ওকে দিলাম, তাহলে আমার আবার ব্লিড এরিয়া চলে আসবে। ওকে, সবাই একটু ক্রমে যান। রবির লোগো লিখে সার্চ দেন। আমরা আজকে রবির লোগো ক্রিয়েট করব। আচ্ছা ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে যে কোনো একটা লোগোকে কপি করে নিয়ে চলে যান, ইলাস্ট্রেটরে যা পেস্ট করেন। আচ্ছা এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করেন, এই লোগোটাতে ভালো করে লক্ষ্য করেন, লোগোটা আসলে কেমন দেখতে। ত্রিভুজ দেখেন তো, এখানে দেখেন, এখানে দেখেন এখন কেমন লাগতেছে ওকে দেখতে? কিসের মতন? রেক্টেঙ্গেল। এটা কি পলিগনের মতন লাগতেছে না? এই যে কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে পলিগন টুলটা নেন, এটাকে ড্র করেন, শিফট চাপ দিয়ে ড্র করবেন, যেদিকে ঘুরে ঘুরুকো, তারপর এটাকে রোটেট করে দেন একদম 90 ডিগ্রি উপর দিকে নিয়ে যান। কি এখন কি ওটার মতন মনে হয়? দেখেন তো, মনে হয়? আচ্ছা এখন দেখেন এটা তো একটা শেপ, তাই না? একটা শেপের ভিতরে মাল্টি শেপ যদি আমি বের করতে চাই কোন টুল ব্যবহার করব? আমরা একটা শেপ থেকে যখন দুইটা শেপ যখন একসাথে নেই, নেবার পরে একটা অংশ কেটে দিয়ে ওখানে দুইটা তিনটা শেপ তৈরি হয় না, কোন টুল? শেপ বিল্ডার টুল না? তাহলে এই যে এটা আমার কি নেওয়া আছে, পলিগন নেওয়া আছে। এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত এখানে একটা আলাদা, তাই না? এখানে একটা শেপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা শেপ, সব আলাদা। পেন টুল নিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা দাগ দেন, অবশ্যই সেটা স্ট্রোক হবে। কারণ এখান থেকে আপনার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেক্ট করা আছে। পেন টুল নেবেন পি থেকে, অবশ্যই এটা আনসিলেক্ট থাকতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল নিলে এরকম মাইনাস আসবে। কর্নারগুলো শুধু জয়েন করেন, মানে কর্নার এই কর্নার থেকে আরেক কর্নার শুধু আঁকায় দেন। দেখেন কেমন হয়েছে আমারটা, দেখছেন? হ্যাঁ
দেখেন এটা আমার পলিগন না, যখন আপনারা পেন টুল ব্যবহার করবেন তখন ওই শেপ বা ওই এলিমেন্টটা আপনার সিলেক্ট থাকা যাবে না। যদি আমার এখন এটা সিলেক্ট আছে কিনা, আমি এটা সিলেক্ট করে রাখছি না, এখন যদি আমি পেন টুল নেই দেখেন তাহলে অ্যাঙ্কর পয়েন্টের যদি বারে যায়, সাইড বারে যদি যায়, পাথে যদি যায় তাহলে প্লাস চিহ্ন আসে, আর যদি অ্যাঙ্কর পয়েন্টটাতে যায় তাহলে কি আসবে, মাইনাস চিহ্ন। তাহলে কি করতে হবে, ওকে আগে সিলেকশন ছেড়ে দিতে হবে, দেবার পরে পেন টুল নিয়ে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টগুলো মানে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আপনাকে আঁকাইতে হবে। কি আঁকাইছি বলেন, এই যে দেখেন আপনারা এখান থেকে যখন এখানে আঁকাচ্ছেন, আঁকানোর পরে পরের লাইনে আপনারা আর মনে হয় এখানে কাটতে পারতেছেন না, কাটছেন, এটাকে কাটার জন্য হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে ফাঁকাতে একটা জায়গাতে ক্লিক করলে ও ছেড়ে দেয়, কেটে যায়। আর পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টের মাথাটা ও কেটে ফেলে। আর এমনি যদি আরেকটা মাথা বের হয়েছে সেটা কাটার জন্য ফাঁকাতে ক্লিক করলেই একবারে সম্পূর্ণরূপে ছেড়ে দিবে ও। ওকে, এখন দেখেন আমার ওটা কি ছিল, মাঝখানে এগুলো স্ট্রোক ছিল না, যদি দেখেন আমার এটা স্ট্রোক কিন্তু নয়, আমার এটা এই যে দেখেন এখানে ফিল কালার দেখা যাচ্ছে, দেখছেন, ফিল কালার আমার অফ করে দিতে হবে। আমি এগুলোর ফিল কালার রাখবো না, তাহলে কি করব, আমি এই যে সহজ বুদ্ধি হচ্ছে একে এভাবে ধরা, আস্তে আস্তে করে ধরা, এভাবে এগুলোকে ধরে আমি এখান থেকে সরাসরি ফিল কালার অফ করে দিলাম, আবার কন্ট্রোল ওয়াই চলে আসলাম, আসছি, আসার পরে দেখেন এই সবগুলোকে একসাথে ধরবো, ধরার পরে কোন টুল নিব বলেন, শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুল নিয়ে দেখেন এর উপরে মাউস নিয়ে যান, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ দেখা যাচ্ছে, দেখছেন, এখন হয় নাই কিন্তু এখনো, এগুলোর উপরে একটা করে ক্লিক করেন। আমার এখানে কোনো কালার ছিল না বিধায় ও এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেল, সব নান হয়ে গেল। রেক্টেঙ্গেল কেটে দিবেন, হ্যাঁ হ্যাঁ একটা একটা করে কেটে দিবেন, জাস্ট একটা ক্লিক করবেন খালি ওর উপরে, ক্লিক, অল্টার চাপ দিয়ে নয়। আপনাদের এটাতে এখানে আপনারা যে পয়েন্টগুলো জোড়া দিছেন, এক পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যে আপনি পেন টুল দিয়ে দাগাইছেন, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যদি আপনার পেন টুলের যে স্ট্রোক বা পাথ, সেই পাথ যদি এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত না হয় তাহলে ওই শেপকেও ধরবে নাও। দেখেন এখানে আমি দুইটা আঁকাইছি না, এখন এটাতে যদি আমি শেপ বিল্ডার টুল নেই, দেখেন এর উপরে গেলে আলাদা একটা দেখাচ্ছে, এখানে গেলে একটা আলাদা দেখাচ্ছে, তাই তো, কিন্তু দেখেন এটাতে এটা যখন আমি সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, কি হয়েছে, সম্পূর্ণটা দেখাচ্ছে, কেন, কারণ আমার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত ওটা নাই। একটা রুমকে ডিভাইডেড করতে চাইলে সম্পূর্ণ মাঝখানে ওয়াল দিতে হবে। আপনারা কি সব ধরছেন একসাথে, এই সবগুলোকে একসাথে ধরতে হবে, এইভাবে এইভাবে সিলেক্ট করেন, করার পরে শিফট এম চাপ দেন, দেওয়ার পরে আপনার দেখেন এর উপরে গেলে আলাদা আলাদা দেখাচ্ছে শেপ, এখন দেখছেন যে শেপের উপরে, এখন কিন্তু অল্টার ধরবেন না, কিন্তু অল্টার ধরলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, একবার বাদ হয়ে চলে যাবে। প্রত্যেকটা শেপে একটা একটা করে ক্লিক করেন। কি হয়েছে, হয়েছে, আচ্ছা, হবার পরে আমার কি, এখন দেখেন এখানে এই একটা শেপ কিন্তু উপরে, তাই না, এই একটা শেপ উপরে আছে, একে আস্তে করে ধরে টেনে নিয়ে উপরে চলে যান। এখন একে এখান থেকে কালার দেন আস্তে আস্তে,
আচ্ছা, আমার এখানে কি আছে? এখানে দেখেন সবাই, তাহলে এখানে আমার কি আছে? একটা পলিগন আছে না? পলিগনটাকে নেওয়ার পরে শিফট ধরে আমি ওকে রোটেট করে দিলাম। তারপরে কি করব? পেন টুল নিব, হয়েছে? তারপরে শিফট এম কি করব? কাটছি। আমার এই যে এটাকে যদি আমি এখানে উপরে তুলি, হইল? এটাকে আমি একবার এখান থেকে ট্রান্সপোর্ট থেকে রিফ্লেক্ট করলাম, কপি করলাম, নিচে নিয়ে চলে আসলাম, হয়েছে? সবগুলো একসাথে ধরবো, ধরার পরে উইন্ডো থেকে যাব কোথায়? এই দেখেন পাথ ফাইন্ডারে দিছি, দেওয়ার পরে যে এখানে দেখেন এই জায়গাটা ধরে নাই, দেখছেন? শেপ বিল্ডার টুল দিয়ে মারেন, চলে গেছে। তারপরে কি করব? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে হালকা করে একটু কর্নারটাকে কার্ভ করে দিব। এই যে এই জায়গাতে আমার গ্যাপ ছিল দেখে এই জায়গাটা হবে ধরে নাই, ঠিক আছে? দেখেন এটা কিভাবে করছেন প্রথমেরটা। তাহলে প্রথমেরটা আমি কিভাবে করছি বলেন তো? প্রথমে এটা কিভাবে করছি? যেভাবে আমরা রবির লোগো করলাম সেভাবে কাটছি, কাটার পরে ওকে একবার কপি করে আবার আরেকবার আমি ট্রান্সফার দিয়ে কপি করে নিচে নামাই দিছি, ঠিক আছে? দেখেন এখানে আমি আরেকবার নেই পলিগন, পলিগন নেওয়ার পরে এটাকে আমি রোটেট করে দিলাম, হয়েছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কি হইলো? একে আস্তে করে টেনে নিয়ে উপরে গেলাম, দেখেন এমন হয়ে গেছে, দেখছেন? এখন পেন টুল নিয়ে এখান থেকে এ পর্যন্ত আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দাগাই দিলাম, একটা পাত আঁকাইলাম, ক্রিয়েট করছি। এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ওয়াই দিলাম, দিয়ে শিফট এম নিলাম, নেওয়ার পর এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি দারাজের লোগো, রবির লোগো করতে পারবো? আচ্ছা, আমাদের এখন কোম্পানির একটা লোগো হয়েছে, মানে একটা ব্র্যান্ড আসছে, তাই তো? এখন দারাজের আমার একটা লেটার হেড তৈরি করতে হবে, মানে যেটা হচ্ছে লেটারের মাথায় থাকে সেটাই হচ্ছে লেটার হেড। না, ইনভয়েসটা আলাদা। দেখছেন এমন কখনো দেখছেন? গুগল থেকে এখনো ইয়ে পান নাই, ফেসবুক থেকে লেটার পান নাই? এই লেটার এরকম ছিল না। এই যে কর্পোরেট অফিসগুলোতে গেলে বা ডক্টরের কাছে গেলে ওরা যে প্রেসক্রিপশন লিখে দেয় একটা কাগজে, কাগজটাতে ওর ব্র্যান্ডিং করা থাকে উপরে, উপরে যে ওর ব্র্যান্ডিংটা আছে একটা নোটপ্যাডের উপরে, এটাই হচ্ছে লেটার হেড। তো আজকে আমরা এই লেটার হেড বানাবো, ঠিক আছে?
দেখেন A4 সাইজের মাপ কত? A4 সাইজের মাপ কত? 8.267 আর হাইট কত? 11.6929। দেখেন এই সবগুলোই কিন্তু একই সিস্টেম, আপনাকে বায়ার রেকমেন্ডেড করে দিবে, কিন্তু আপনাকে জানতে হবে কাজের প্রসেসটা কি। এই যে যেমন আপু জিজ্ঞেস করলো যে দারাজের এই লোগোটা, ওই লোগোটাতে কেন মাল্টি কালার? দারাজ তো একটা কোম্পানি, ও তো কোনো একজন ফ্রিল্যান্সারকে দিয়ে তো কাজটা করায় নিছে, একজন গ্রাফিক্স ডিজাইনকে দিয়ে তো করায় নিছে, এবং সে রিকমেন্ডেড করে দিছে আমার এই লোগোটার এই ডিটার মাল্টি কালার হবে, ও সেই অনুযায়ী করে দিছে। পরবর্তীতে এই লোগোটাকে চেঞ্জ করে, যেহেতু দারাজ একটা প্যাকেটের মাধ্যমে আসে, সেহেতু প্যাকেটের ডিজাইনে এই ডিটা করা হয়েছে। এই ডিটা দেখতে কিন্তু একটা প্যাকেটের মতন, একটা বক্সের মতন। তো ঠিক এমনটাই আপনাকে বায়ার বলে দিবে যে আমার পেজের সাইজ, লেটার হেডের সাইজটা এত হবে। সচরাচর ইন্টারন্যাশনাল সাইজ কত দেখছেন? 8.5 11, কিন্তু আমার A4 সাইজের মাপ কত দেওয়া আছে? তাহলে কি করব? এটাকে আমরা আস্তে করে এখানে 8.5 করব, আর এখানে আমরা এটাকে 11 করব। এখানে অবশ্যই ইঞ্চি থাকবে। ওকে, ক্রিয়েট হয়েছে? ক্রিয়েট হয়েছে? আচ্ছা, এখন আমি একটা রেক্টেঙ্গেল নিব, আমার এই ব্লিড এরিয়া সহ আমি একটা রেক্টেঙ্গেল নিব। অবশ্যই স্ট্রোক বন্ধ থাকবে। হয়েছে? সবার হয়েছে? 8.5 11 একটা নেবেন, নেবার পরে ব্লিড এরিয়া ধরে একটা রেক্টেঙ্গেল আঁকাবো। এখন তাহলে আমার এটাকে আমি লক করে দিলাম, ব্লিড এরিয়াতে যেটা পিছনে আছে সেটা আমি লক করে দিলাম। দেওয়ার পরে আমার আর্টবোর্ডের সাইজ কত? 8.5 11, আমি তো জানি। এখন আমি আবার একটা রেক্টেঙ্গেল নিব আমার আর্টবোর্ডের মাপে। নিসি, বলেন। হ্যাঁ, আরেকটা, এবং ওটা হবে আর্টবোর্ডের সাইজে। আর্টবোর্ডের সাইজ কত? 8.5 11। যেভাবে আপনারা বিজনেস কার্ডে নিতেন ঠিক সেম প্রসেস। এখন এর ভিতরে আমার একটা সেফ এরিয়া দরকার, কিভাবে আঁকাবো? তাহলে এই রেক্ট্যাঙ্গেল যেটা আমার হচ্ছে, আমি আমার ওই আর্টবোর্ডের সাইজে যেটা নিছি, আমি যেটা ব্লিড এরিয়াতে নিয়ে গেছি সেটা কিন্তু লক করা, আর যেটা আমার আর্টবোর্ডের ভিতরে আছে সেটা কিন্তু আমার এখনো আমি লক করি নাই। এটা আমার সিলেক্ট থেকে আমি কোথায় যাব? অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব। এখানে পাথ কতটুকু সেট করব? প্রথমত বলে রাখি, ওই যে কথাটা শুরু থেকে বলে আসতেছি, এগুলো কিন্তু বায়ার আপনাদের বলে দিবে যে আমার এত সেন্টিমিটার বা এত ইঞ্চি দূর থেকে কাজ করবা তুমি, আমার এত ইঞ্চির ভিতরে লোগো থাকবে, এতটুকুর ভিতরে আমার এই বটমে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে। এটা বায়ার রিকমেন্ডেড বলে দিবে। আমরা আপাতত 1 ইঞ্চি পরিমাণ আমরা কাজ করব। কিন্তু কি হলো, আমার এটা বাইরে যাচ্ছে কেন? মাইনাস দিতে হবে। মাইনাস দিলে তাহলে কি হবে? ভিতরে চলে আসবে। আসছে? হয়েছে? দেওয়ার পরে ওকে দিলাম, দিছি, দিয়ে দেখেন মাঝখানে এটা সিলেক্ট হয়ে আছে না? তাহলে এখানে গাইড নেওয়ার পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে আপনারা যে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এখানে আপনার এটা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে টেনে দিবেন অ্যাঙ্কর পয়েন্ট বরাবর, তাহলে একদম সম্পূর্ণ আপনার ফুল আর্টবোর্ডে আপনার গাইড হয়ে যাবে। এটা একটা।
আরেকটা কি, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করে একে মেক গাইডস করে দিতে পারবো। দ্বিতীয়বার ওটা সিলেক্ট রেখে জাস্ট রাইট ক্লিক করে মেক গাইডস, লক করা আছে না, লক না থাকলে লক করে দেন। গাইড লক না করলে অনেক সময় দেখা যাবে গাইড আপনার ওই শেপের সাথে গ্রুপ হয়ে যাবে, তখন আপনি নিজে কাজ করতে ঝামেলা বোধ করবেন। ওকে আরেক দিকে সরাবেন, গাইডে আরেক দিক দৌড় দিবে। এটা আমার সাপোজ আমি এটাকে ব্র্যান্ড হিসেবে ধরছি, ধরে আমি একে এপেক্সটা এখানে নিয়ে আসলাম, এটা আমার লোগো। দেখেন এটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডে করা একটা হচ্ছে আপনার লেটার হেড। এখানে কি আছে, প্রথমে এই পাশে ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে লোগো আছে, তারপরে এখানে কিছু আপনার ডিটেলস লেখা আছে। এটা যেহেতু আরেকজনকে পাঠাচ্ছে, লেটার হেড যেহেতু এটা, তাহলে লেটারটা কি করবে, একজন আরেকজনকে দিবে, এই জন্য এখানে তার ডিটেলস লেখা আছে, এখানে ডেট লেখা আছে। এটা ক্ষেত্র বিশেষে বা অফিসিয়াল হিসেবে আলাদা আলাদা হতে পারে। দেখেন এখানে কি, এটা কোনটা, দেখেন এ কিন্তু আবার এই যে আমরা যে 1 ইঞ্চি পরিমাণে নিছি বাদ দিছি, ও কিন্তু 1 ইঞ্চি পরিমাণে বাদ দেয় নাই, দিছে মনে হচ্ছে কি 1 ইঞ্চি পরিমাণে বাদ দেওয়া। দেখেন নিচে একদম বটম থেকে কিন্তু লেখা উঠছে। তাহলে এটা ক্ষেত্র বিশেষে আপনাদের এগুলো কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। তাহলে এখানে আমার ডক্টরের নেম, এখানে কোয়ালিফিকেশান আছে, এরকম কিছু আপনাদের আলাদা আলাদা হবে। তাহলে আমি এখানে কি করছি, প্রথমে রবির লোগো, রবির নাম লিখে দিছি, দেওয়ার পরে এখানে আমি আরও কিছু ওদের ডিটেলস লিখতে পারি। আচ্ছা এখানে আবার আপনি এক্সট্রা কিছু ডিটেলস দিতে পারেন। নিচে এখানে আপনাদের হচ্ছে কি থাকবে, নিচে এখানে ওদের ফেসবুকের ডিটেলস থাকবে, তারপরে টুইটারেরটা থাকবে। আমরা ওটা দিয়ে দিব কিভাবে, আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকবো একদম এই বরাবর পর্যন্ত। অবশ্যই কালার চুজ করবেন, ব্র্যান্ডেড যে লোগোটা থাকবে, যে লোগোটা ব্যবহার করতেছেন তাদের ব্র্যান্ড আইডেন্টিটি থেকে কালার চুজ করবেন সবসময়। ঠিক আছে, দেখেন হয়েছে। হবার পরে কি করব, এখানে এখন আমার এখানে লেটার লিখতে হবে। দলিল যে প্রিন্ট করা হয়, যে কাগজটা আমরা নেই, কেনা হয়, ওটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ লেটার হেড। উপরে এটা থাকে, শুধু প্রিন্টের ওরা মাঝখানেরটুকু লেখে। তো আপনাকে কিন্তু বায়ারকে এতটুকু দিতে হবে, যে বায়ার আপনাকে রিকমেন্ডেড যতটুকু করে দিছে। এই যে দেখেন এখানে একটা লেটার হেড একটা চাইছে, কি চাইছে দেখেন, ইউনিফর্ম ডিজাইন দ্যাট ইউজ দ্য লোগো অ্যান্ড কর্পোরেট কালার। ও কোনো ডিটেলস বলে নাই, ও কি চাইছে, শুধু ওর লোগোটা আর হচ্ছে ওর যে কালার আছে সেই কালারগুলো ব্যবহার করতে বলছে, আর কিছু চাই নাই ও। আর নিচে ডিটেলস দিয়ে দিছে যে ওর কী কী অ্যাড হবে ওখানে, ঠিক আছে। তাহলে এই যে আপনার হয়ে গেছে এটা। এখন এখানে আপনার লেখা থাকবে মাঝখানে, দেখেন এখন এখানে যদি লেখাটা আপনারা এরকম এক ক্লিক করে লেখেন, আমি ওটা কিন্তু লেখা কপি করে নিয়ে আসছি ওখান থেকে, নিয়ে আসার পরে যদি আমি এটাকে পেস্ট করি, তাহলে কি হয়ে গেল, এটা এমন হয়ে গেল না। এটাকে আমার ঠিক করা প্রয়োজন, মানে আমি চাই যে এই এতটুকু এরিয়ার ভিতরে ও লিখবে, আমি চাই এতটুকু এরিয়ার ভিতরে ও লিখবে। বুঝি নাই, হ্যাঁ। এখন আমরা হচ্ছে টেক্সট টুল নিয়ে
এখান থেকে এই এরিয়াটা এভাবে টেনে দিব, দিলে ও ওই এরিয়ার ভিতরেই শুধু লিখবে। এখন আমি এখন যদি পেস্ট করি তাহলে দেখেন এখানেই কিন্তু ওই লেখাটা আছে, লেখা কিন্তু এর বাহিরে যাবে না। করা যাবে? আচ্ছা, তাহলে এখানে মাঝখানে একটা আমার ওয়াটারমার্ক দরকার। এই লোগোটাকে কিভাবে নিয়ে আসবো? তাহলে একে কপি করলাম, কপি করে একে বড় করলাম। যদি এ বড় উপরে থাকে, যদি এরকম থাকতো তাহলে কি করতাম? ওকে পিছনে দিতাম, বা আপনারা এই যে লেয়ার প্যানেল থেকে ওকে টেনে নিয়ে যেয়ে এভাবে ছেড়ে দিতে পারেন। দেওয়ার পরে অপাসিটিটা কমায় দিব। হয়েছে? তাহলে আমার লেটার হেড হবে, পারবো এভাবে। আচ্ছা, এখানে যদি কিছু শেপ দেওয়ার প্রয়োজন পড়ে আমার, তাহলে আমি এখানে এক্সট্রা কিছু শেপ দিব। ওকে, আচ্ছা লেখাটা এর ভিতরে কিভাবে নিলাম? এই যে আমরা একটা টেক্সট টুল নিচ্ছি, টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নেবার পরে যদি কোনো বড় লেখা হয়, অনেকগুলো লেখা যদি একসাথে এরকম হয়ে যদি আমরা যদি পেস্ট করি, তাহলে লেখাটা সরাসরি এইভাবে চলে যায়, অনেক বড় হয়ে যায়। আমার যতটুকু এরিয়াতে লেখার প্রয়োজন, টাইপ টুল নেবার পরে অতটুকু এরিয়া আমি ড্র করব, শুধু ড্র করে দিব, দেওয়ার পরে ছেড়ে দিব। এখন যদি এখানে পেস্ট করি তাহলে ওই এরিয়ার ভিতরেই শুধু থাকবে ও। বোঝা গেছে? আচ্ছা, এটাকে এখন আমরা সবসময় সেভ করছি কি দিয়ে? জেপিজিতে সেভ করছি না? এটা কিন্তু আপনার প্রিন্ট হিসেবে যাবে, প্রিন্টের জন্য যাবে। তাহলে এটা কি হিসেবে সেভ করব? পিডিএফে সেভ করব আমরা। প্রিন্টের জন্য যদি যায় পিডিএফ আর হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল দিব। কিন্তু আপনারা যখন এখানে কাজ করার অবস্থার জন্য এটাকে সেভ করে রাখবেন, তখন অবশ্যই আপনাদের এআই ফাইলে সেভ করবেন। ওদেরকেও এআই দিবেন, কিন্তু ওটা আপনার ইয়েটা ছোট করে দিবেন, আগের এটা দিবেন, 10-এরটা দিয়ে দিবেন।